কেলেঙ্কারি নিয়ে যেভাবে সারা দেশ উত্তাল হয়েছে, রাজনৈতিক চর্চা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে পর্যন্ত হচ্ছে, নিট কেলেঙ্কারি কংগ্রেস যেভাবে তোলপাড় করে দিয়েছে, তারপরে দেখা গেল যে ওয়াংচু অর্থাৎ যিনি অনশন করলেন এই নিট কেলেঙ্কারির জন্য, তারপরে দেখা গেল যে সিজেপি পার্টি অর্থাৎ ছাত্র ইউনিয়ন যাকে বলা হচ্ছে, ছাত্রদের নিয়ে যেভাবে রাস্তায় আন্দোলন করলো, এই আন্দোলন যন্তর মন্তর থেকে শুরু করে কলকাতার রাজপথ পর্যন্ত কাঁপানো হলো এবং সেখানে দেখা গেল আজাদি স্লোগান দিতে। কি বলবেন আজকে আপনি? আমি আমার পরিচয়টা আপনারা জানেন আশা করি। আমি বক্তব্য শুরু করার আগে আমি একটু হাত জোর করে আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি অনেক কথা বলবো যেগুলো অনেক মানুষের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে না, কিন্তু গ্রহণযোগ্যতার ওপর বা আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাজনৈতিক আদর্শের ওপর কিন্তু একটা বাস্তব, একটা সত্য, একটা দেশ কখনো চলতে পারে না। তখন সেখানে আমাদেরকে দেখতে হবে কোনটা অত্যন্ত প্রয়োজনীয় আমার দেশের স্বার্থে, দেশের সংস্কৃতির স্বার্থে, শিক্ষার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে। এই প্রত্যেকটা জায়গা ইন্টারলিঙ্কড। আমার প্রথম কতগুলো প্রশ্ন আমি আজকে তুলে ধরবো, যে প্রশ্নগুলোর উত্তর যারা যারা আজকের দিনে আন্দোলন করছেন তাদের কজন দিতে পারেন আমার ডাউট আছে। আজকে যন্তর মন্তরে আমরা দেখলাম, প্রথম কথা বলে রাখি যে এনইটির এনডাব্লিউটি নিয়ে যে আন্দোলন করা হয়েছে সেটা হাজারবার ঠিক। একটা দেশের মেরুদণ্ড তৈরি করবে যে শিক্ষক সমাজ, যে ইন্টেলেকচুয়াল সমাজ, তাদের মধ্যে এই ধরনের প্রশ্ন লিঙ্ক হয়ে গিয়ে ইনকেপেবল, ইনকম্পিটেন্ট লোকজনেদের আসার থেকে কম্পিটেন্ট এবং কেপেবল লোকজনেদের প্রয়োজন আছে, অ্যাকসেপ্টেড। তার এগেনস্টে প্রসিডিংস করা দরকার আছে, তার জন্য আইন আছে, সরকার আছে, আদালত আছে, অ্যাকসেপ্টেড। এখানে প্রশ্ন হচ্ছে, আমার প্রথম প্রশ্ন, নিট কেলেঙ্কারিতে প্রশ্ন লিক হয়েছে এই গ্রাউন্ডে সর্বভারতীয় স্তরে আমাদের ভারত সরকারের যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন হয়ে গেছে। যে মুহূর্তে এই নিট কেলেঙ্কারি প্রকাশ হয়েছে সেই মুহূর্তে জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে এটা সিবিআই এর কাছে টোটালি ইনভেস্টিগেশন এবং ইনকোয়ারির জন্য পাঠানো হয়েছে। দে আর দ্য ইনভেস্টিগেটিং অথরিটি, দে হ্যাভ দ্য ল, দে আর দ্য ইনভেস্টিগেটিং ইনস্টিটিউশন। তাদের কাছে পাঠানোর পর এনকোয়ারি ইন প্রোগ্রেস। আমি 100 বার চাইবো এই এনকোয়ারি থেকে যে সত্য উঠে আসবে এবং যারা যারা দোষী সাব্যস্ত হবেন তাদের প্রপার আইন অনুযায়ী, প্রপার কোর্ট প্রসিডিওর ফলো করে তাদের প্রত্যেককে চরম শাস্তি দেওয়া হোক। এবং এর সাথে কানেক্টেড আর যদি কেউ থেকে থাকে সেই লিনিয়েজ এবং লিঙ্কগুলোকে ধরে ধরে তাদের শাস্তি দেওয়া হোক। এটা আমার সর্বপ্রথম কথা। আমি একদমই এই কোয়েশ্চেন লিকেজ এবং কোয়েশ্চেন লিকেজের মানে যে আন্দোলন হচ্ছে তার বিরুদ্ধে নই। আমি আন্দোলনের একটা বেসিক জায়গা নিয়ে কতগুলো প্রশ্ন করব। প্রথম কথা, শিক্ষাবিদ ওয়াংচুক তিনি তার মতো মনে করলেন, তিনি অনশনে বসলেন, 100 বার ঠিক। ছাত্রছাত্রীদের স্বার্থে, দেশের ভবিষ্যতের স্বার্থে তার অনশনে বসা উচিত, তার মতো একজন স্কলারের। আমার প্রশ্ন এখানে নয় তিনি অনশনে বসেছেন, আমার প্রশ্ন নিট কেলেঙ্কারিতে বা নিটের কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, এর সঙ্গে লাদাখকে ইউনিয়ন টেরিটরি থেকে মুক্ত করে একটা সেপারেট স্টেট করতে হবে, এই দাবি কি এর সাথে সঙ্গতিপূর্ণ? এটার সাথে কোনো কানেকশন আছে? তাহলে ওনার প্রথম দাবি, প্রধান দাবি কেন এটা? কংগ্রেসের প্রথম এবং প্রধান দাবি কেন এটা? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো মিছিলে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, যারা নির্বাচিত সদস্য, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং অন্যান্য এমপি এমএলএরা, তারা পলিটিক্যাল পার্টি নির্বিশেষে আমাদের রিপ্রেজেন্টেটিভ, তারা আমার দেশের রিপ্রেজেন্টেটিভ, তারা আমার দেশের ফেস। আজকে কেন প্রধানমন্ত্রীর মাকে গালাগাল দিয়ে আন্দোলন থেকে স্লোগান দেওয়া হবে? আজকে কেন প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য তার মুখে সিগারেট গুজে দেওয়া হবে? আজকে কেন প্রধানমন্ত্রীকে
কে কালিমা লিপ্ত এবং প্রধানমন্ত্রীকে অযোগ্য দেখাবার জন্য তাকে ব্রেসিয়ার পরে ব্রেসিয়ার পরিয়ে তার সেই কাট আউট নিয়ে মিছিল হবে? আজকে কেন সেই মিছিল থেকে আল্লাহ আকবরের স্লোগান উঠবে? আজকে কেন ইন্ডিয়ান আর্মির নামে গালাগাল করা হবে? আজকে কেন কাশ্মীরের 370 ধারাকে পুনরায় বহাল করার জন্য, পুনরায় ফিরিয়ে আনার জন্য দাবি উঠবে? এগুলো কোনটা নিট কোয়েশ্চেন পেপার লিক বা নিট কেলেঙ্কারির সাথে জড়িত, বা কিভাবে এটার সাথে ওটার মিল থাকতে পারে? এর কোনো উত্তর যারা, আমি জিজ্ঞেস করব, এর কোনো উত্তর যারা আজকে আন্দোলনের লিডারশিপ দিচ্ছেন, ইনক্লুডিং কংগ্রেস, তাদের কারো কাছে আছে? তারা দিয়েছেন কোনো ক্লারিফিকেশন রিগার্ডিং দিস? তারপরের কথা হচ্ছে, আজকে আমরা দেখতে পেয়েছি কলকাতার বুকের মিছিলে এবং যন্তর মন্তরের মিছিলে স্লোগান উঠেছে, গলি 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 মে আল্লাহ হ্যায়, মোদি সালা দাল্লা হ্যায়। এটা আমাদের দেশ একবার 1947-এ আমরা পার্টিশনের ফল ভোগ করেছি। একটা অবিভক্ত অখণ্ড সর্ববৃহৎ জাতিকে নেহেরু লিয়াকত প্যাক্টের মাধ্যমে ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্রে পরিণত করে দিয়েছে। তার পরবর্তীকালে আবার ধর্মের ভিত্তিতে বাংলাদেশের মতো আলাদা হয়ে গেছে। আজকে ভারতবর্ষে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সাই, জরাস্থুস্ট্রিয়ান, বৌদ্ধিস্ট, এরা সবাই একসাথে থাকে। আমি গর্বিত যে আমি ভারতীয়, আমি গর্বিত আমি হিন্দু। তার মানে এই নয় যে আমি বলি না আমার মুসলমান ভাইটা আমার মুসলমান ভাই নয়, আমার মুসলমান ভাইটাও হিন্দু, আমার খ্রিস্টান ভাইটাও হিন্দু, আমার পার্সি ভাইটাও হিন্দু, আমার বৌদ্ধ ভাইটাও হিন্দু। এখানে কোনো ধর্ম নিয়ে রাজনীতি হতে পারে না। ভারতীয় জনতা পার্টি হোক বা অন্য যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো সমাজসেবী সংগঠন হোক, তারা কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমি একটু আপনাকে থামাচ্ছি। যেভাবে দেখা যাচ্ছে আন্দোলনের নামে যেভাবে আপনার সাংবাদিকদেরও পর্যন্ত ছাড় দেওয়া হলো না, তাদের উপরেও যেমন হেনস্থা করা হলো, কি বলবেন আজকে? কোথায় গেছে গণতন্ত্র? কোথায় তাহলে গণতন্ত্রের প্রক্রিয়া চলছে? আমার সেখানে আরো দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আমার এটা যে আজকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আমি আন্দোলন করছি, সেই আন্দোলনে এমন সমস্ত মানুষ আসছে যারা ফেজ টুপি পরে আসছে। সেই আন্দোলনে এমন সমস্ত মানুষদের দেখা যাচ্ছে যারা জীবনে কোনোদিন সরকারি পরীক্ষা দিয়েছে কিনা তার কোনো উত্তর দিতে পারছে না সাংবাদিকদের প্রশ্নোত্তরে, যারা প্রিজন ভ্যানের মধ্যে উঠে হাসছে সাংবাদিক প্রশ্ন করলে। আজকে একটা চিত্র সাংবাদিককে বা একটা সাংবাদিককে সংবাদ কভার করতে গিয়ে কেন তাকে মার খেতে হবে? কেন তার উপর অত্যাচার করতে হবে? কিসের আন্দোলন এটা? কেন আজকে মিছিল থেকে এই স্লোগান আমরা শুনতে পাচ্ছি, আল্লাহ তেরা নাম রহেগা, এই গান আমরা শুনতে পাচ্ছি? কারা করছেন? এর উত্তর কে দেবে? আজকে একটা পুলিশ, সে তার কাজ হচ্ছে সমাজের শৃঙ্খলা রক্ষা করা। তার প্রধান কাজ হচ্ছে 144 বা 107 যাই হোক, আজকে সমস্তগুলোকে ফলো করে একটা রাস্তাকে জ্যামজট মুক্ত রাখা, বা তুমি একটা রাস্তায় অনশন করো, মিছিল করো, সব করো, কিন্তু রাস্তাটা এবং পারিপার্শ্বিক পরিবেশকে কোনোভাবে অশান্ত করো না, কোনোভাবে সেখানে হুলিগানিজম করো না, কোনোভাবে সেখানে গুন্ডামি করো না, মানুষদের মারামারি করো না, মানুষদের মারামারি করতে বাধ্য করো না, একটা দলের সাথে আরেকটা দলের রায়ট বাঁধিও না ধর্মের ভিত্তিতে। আজকে এই রায়ট বাঁধানোর চেষ্টা কারা করছে? আমি চিহ্নিত করে বলতে পারি, আমি নাম নিতে চাইছি না। আজকে ওয়াংচুক যতদিন নিজে অনশন মঞ্চে ছিলেন ততদিন পর্যন্ত একজন শিক্ষাবিদের অনশন ছিল। আমি নাম না করে বলছি, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির একজন ন্যাশনালাইট নেতা, তিনি এসে ওয়াংচুকের পাশে বসলেন, তিনি ওয়াংচুকের কাছাকাছি হয়ে গেলেন। আজকে মুভমেন্টটা ছাত্র মুভমেন্ট না ন্যাশনালাইট মুভমেন্ট? ন্যাশনালাইটরা কবে ভারতবর্ষের ভালো চেয়েছে? কোন জায়গায়, কোন দিন? তারা চিরকাল সাধারণ পুলিশ মেরেছে, সাধারণ মানুষকে মেরেছে,
কটা ব্যুরোক্র্যাটকে তারা মারতে পেরেছে? কটা ব্যুরোক্র্যাটের এগেনস্টে কথা বলেছেন? দেশের কোন কাজে, কোন প্রপার সার্বভৌমিত্বের কাজে বা দেশের সংস্কারের কাজে বা দেশের উন্নয়নের কাজে নকশালপন্থীরা বা বামপন্থীরা কতটা কন্ট্রিবিউশন রেখেছে? আজকে পশ্চিমবঙ্গে কম্পিউটার এসছে কত বছর পরে? কেন পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে? 34 বছরের রাজত্ব, তারপরে 15 বছর, 49 বছরের রাজত্বে কেন পশ্চিমবঙ্গে এত ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে? কই, আগে তো আমরা দেখিনি সাংবাদিকদের এভাবে মারা হয়েছে, অ্যাটাক করা হয়েছে, পুলিশকে মারা হয়েছে, অ্যাটাক করা হয়েছে। আমরা কোন ধরনের ভারতীয় রাজনীতিতে বড় হচ্ছি, ভারতীয় সংস্কৃতিতে বড় হচ্ছি? না, একটু থামাচ্ছি। যেভাবে আপনার আজাদি স্লোগান দেওয়া হয়েছে, আমার প্রথম কোশ্চেন ছিল আজাদি স্লোগান দেওয়া হয়েছিল, তাহলে কি মনে করছেন সেই আগে ইংরেজদের জামানে আমরা কি আবার ফিরে যাচ্ছে? ইংরেজ জামানা না, আমার আজাদি স্লোগানের মূল মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে অন্য পদ্ধতিতে আবার এত বছর বাদে নেহেরু এবং লিয়াকত ট্যাগটাকে আবার এই সুস্থ ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতবর্ষে বিজেপি বিরোধী দল দরকার, বিজেপি থাকবে না ভারতের রাজনীতিতে। কেন? ভারতীয় জনতা পার্টি আজকে আসার পর সারা বিশ্বে আমরা এই মুহূর্তে একটা পাওয়ারফুল কান্ট্রি, আমাদের মাথা নিচু করে চলতে হয় না। আমি কোনো পরিবারের নাম করছি না, কিন্তু এমনিই বলে দিচ্ছি, সবাই বুঝবেন। কোয়েত ট্রিচির মতো লোকেদের মাধ্যমে আমাদের বাইরে থেকে, বিদেশ থেকে আমদানি করে তার বিনিময়ে টাকা খেতে হয় না। আমার দেশে অ্যামকা প্রজেক্ট হচ্ছে। আমরা বিভিন্ন কান্ট্রি, ফ্রান্স বলুন, জার্মানি বলুন, রাশিয়া বলুন, যাদের সাথে যে কটা আমরা চুক্তি করেছি, সব চুক্তি কিন্তু করেছি আমরা টেকনোলজি ট্রান্সফার সহ। আমি ফ্রান্স থেকে রাফাল কিনছি, রাফালসের টেকনোলজি কিনছি। কেন? আমার ইন্ডিজেনিয়াস মডেলে আমি আমার নিজস্ব টেকনোলজি গড়ে তুলব। আজকে আমার অ্যামকা প্রজেক্ট সাকসেসের দিকে। আজকেই কেন? আজকে আপনারা ভাবুন, আজকে 2026 সালের শুরু, হঠাৎ করে এই, আর দেখুন, যে কোনো দল আরশোলা দল হতে পারে, ইঁদুর দল হতে পারে, শিয়াল দল হতে পারে, নেকড়ে দল হতে পারে, কোনো আপত্তি নেই। এটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে যে কোনো দল হতে পারে। আমার প্রশ্ন, 2026-এর শুরুতে এই আন্দোলনের প্রকাশ কেন? আজকে নিটের কোয়েশ্চেন পেপার লিক হচ্ছে কংগ্রেস যখন ক্ষমতায় তখন থেকে। আজকে 2026-এ কেন এই আন্দোলনের প্রয়োজন? কারণ 2026-27 নিয়ে সরগরম করতে পারলে 2029-এর পার্লামেন্ট ইলেকশনে একটা জায়গায় বিরোধীরা এসে একটা জায়গা করতে পারবে বা করার চেষ্টা করবে। আজকে কেন 26-এর এখানে আন্দোলন? কারণ অ্যামকা প্রজেক্ট সাকসেসফুলি রান করছে। 2027-এ আমাদের কালাবাড়ি ইঞ্জিন বেরিয়ে গেছে, আমরা অ্যামকা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি 2009-এর মধ্যে। আমার কাছে লাইট কমব্যাট এয়ারক্রাফট আসবে, যেটা সারা পৃথিবী চাইছে আমার কাছ থেকে কিনতে। আজকে ব্রহ্মসের মতো মিসাইল, কালির মতো সিস্টেম সারা পৃথিবীর বুকে আমাদের কাছ থেকে এক্সপোর্ট করার চেষ্টা করা হচ্ছে। সারা পৃথিবী তারা ইম্পোর্ট করতে চাইছে আমাদের কাছ থেকে। আমরা এক্সপোর্ট কোয়ালিটিতে এমন জায়গায় এগিয়ে গেছি। অসুবিধাটা হচ্ছে কাদের? অসুবিধা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অস্ত্র ব্যবসায়ী আমেরিকার। অসুবিধা হচ্ছে, আমি নাম না করে বলছি, আরো কোনো আমাদের প্রতিবেশী কান্ট্রি দুটোর। তাদের অসুবিধা কোথায়? তারা দেখছে ভারত স্বায়ত্তশাসনে চলছে, ভারতের সিট দ্বারা সোজা হয়ে গেছে, অপারেশন সিঁদুর বুঝিয়ে দিয়েছে। ভারত আজকে আর একটা লুকিয়ে পড়া স্টেট নয়। ভারত মার খেয়ে বসে থাকবে না, ভারত ভেতরে ঢুকে মারবে। আচ্ছা স্যার, এই যা আন্দোলনটা হচ্ছে, যেভাবে শ্রীলঙ্কাতে আন্দোলন হয়েছিল, এরপরে বাংলাদেশ হলো, নেপালে হলো আন্দোলনটা, এই যা আমাদের ভারতবর্ষে আন্দোলনটা হচ্ছে, কোনো দ্বন্দ্ব শোনা যাচ্ছে এই আন্দোলনের মধ্যে বিদেশি? দেখুন, এগুলো না প্রত্যেকটা এক একটা কনসিকুয়েন্সিয়াল চেন। আপনি যদি দেখেন, বাংলাদেশে ইউনুসকে বসানো হয়েছিল, বসিয়েছিল কিন্তু দাদেন প্রেসিডেন্ট বাইডেন, যার নামটা খালেদা জিয়া করেননি, হাসিনা করেননি। কিন্তু হাসিনা বলেছিলেন একজন শ্বেতাঙ্গ, তিনি এসে সেন্ট লুইস পোর্টটাকে দখল করার জন্য হাসিনাকে বলেছিল, তুমি ওই পোর্ট আমায় ছেড়ে দাও, আমি তোমাকে ক্ষমতায় রেখে দেবো। হাসিনা রাজি হয়নি ভারত বিরোধী সেই কাজ করতে। আমেরিকা ওখানে ঢুকতে চেয়েছিল, ভারত সেটা বুঝতে পেরে রাশিয়াকে রিকোয়েস্ট করাতে, রাশিয়া আমাদের রিকোয়েস্ট মেনে ওখানে রণতরী ঢুকিয়ে দিয়ে বসে আছে। আজকে আমরা কোয়াডের সদস্য, জাপান, সাউথ কোরিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, ওখানে আমেরিকা নামকাও আসতে আছে, কিন্তু মেন ফোর্স হচ্ছে ইন্ডিয়া, সাউথ কোরিয়া এবং জাপান। তারাই কিন্তু ওই রিজিয়নটা শাসন করে। আজকে ভারতবর্ষের যে সেনাবাহিনীর উন্নতি, ভারতবর্ষের যে এয়ারফোর্সের উন্নতি, ভারতবর্ষের যে ইন্টারনাল ডেভেলপমেন্ট উন্নতি,
এই সমস্তগুলো এদেরকে গায়ে চুলকানি ধরিয়ে দিয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারত বলছে আজকে ধর্মের ভিত্তিতে সংখ্যালঘু হবে না। আজকে সংখ্যালঘু বিচার করতে গেলে প্রত্যেকটা স্টেটে তার হাতে পাওয়ার থাকবে। সে সংখ্যালঘু বিচার করবে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের মাথায় রেখে তাদের রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলে। এখানে অন্যায় কোনটায় আছে? একটা দেশে আমি যখন দেখব আমার কাকে অনুদান দেওয়া দরকার, আমি দেব যে ফিনান্সিয়ালি ব্যাকওয়ার্ড ক্লাস, যার কোটি কোটি টাকা আছে, তার সে বিশেষ বিশেষ ধর্মের অধিকারী বলে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হবে, এটা কোথাও হতে পারে না। এখানে আমি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তুলব, যেটা এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। দুটো প্রশ্ন। আমার ভারতবর্ষের দেশটা যখন বিভক্ত করা হয়েছিল তখন ধর্মের ভিত্তিতে ভারত পাকিস্তান হয়েছিল। সেই সময় আমি এর আগে ইতিহাসটা বলেছি, আমি রিপিট করতে চাইছি না। বেঙ্গল প্রভিন্স, দ্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট চেয়েছিল বেঙ্গলটাকে নিয়ে চলে যেতে পাকিস্তানে। সেটাকে আটকেছিলেন শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ বাধ্য হয়েছিলেন এটা বলতে, হিন্দু বাঙালির জন্য হোমল্যান্ড চাই। তাই সে আজকে ভারতবর্ষের বুকে বিভিন্ন সময় ইতিহাস বিকৃতি করে শ্যামাপ্রসাদকে বলা হয়েছে দেশদ্রোহী। তিনি দেশদ্রোহী ছিলেন না, তিনি দেশভাগের নায়ক ছিলেন না। দেশভাগের নায়ক ছিল জওহরলাল নেহরু এবং লিয়াকত প্যাক্ট। আজকে আমার একটা কথা বলুন তো, আমার দেশের সংবিধানের প্রিয়াম্বেলে বলা আছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ। যে দেশ ধর্মনিরপেক্ষ হবে সে দেশে মাইনরিটি ক্লাস বলে কি? ধর্মনিরপেক্ষ মানে অল আর ইকুয়াল। একটা হিন্দু ইন্ডিয়ান, একটা মুসলমানও ইন্ডিয়ান, একটা খ্রিস্টানও ইন্ডিয়ান, একটা বুদ্ধিস্টও ইন্ডিয়ান, সব ধর্ম ইকুয়াল। আমরা, আমাদের পরিচয় আমরা ভারতীয়। সেখানে কেন সংখ্যালঘুত্ব? আজকে কেন আর্টিকেল 43-তে বলে দেওয়া থাকবে যে একটা বিশেষ সম্প্রদায় তারা নিজেদের মতো করে নিজেদের মসজিদ করতে পারবে? আর কেন একটা হিন্দু মন্দির গড়তে গেলে একটা রাম মন্দির গড়ার জন্য 50 বছরের ওপর অপেক্ষা করতে হবে, সুপ্রিম কোর্টের আদেশে রাম মন্দির হবে? আমরা হিন্দুরা সহনশীল, কিন্তু আমরা কাপুরুষ নই। আমাদের ধর্ম আমাদের শিখে, এটা ধর্ম নয়, হিন্দু একটা বাদ। রামকৃষ্ণদেবের কথায় এটা একটা পুকুর যেখানে বিভিন্ন ঘাট থেকে বিভিন্ন ধর্মের লোকেরা এসে জল তুলছে আর পান করছে। আজকে আমরা হিন্দুরা আজকে আমি যদি স্বামী বিবেকানন্দের কথা বলি, চিকাগোতে তাকে এখন জিজ্ঞেস করা হয়েছিল তুমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে এসছো ভাই, তুমি হিন্দুত্ববাদ বোঝাবে আমাদের? তোমার ধর্মগ্রন্থ গীতা দেখো সবার নিচে পড়ে আছে, তার উপরে অন্য সমস্ত ধর্মের ধর্মগ্রন্থ পড়ে আছে। স্বামী বিবেকানন্দ দুটো উত্তর দিয়েছিলেন, মুচকি হেসে বলেছিলেন ওটাই আমার হিন্দু ধর্ম। সব ধর্মকে ধারণ করার ক্ষমতা আমার আছে, সব ধর্মকে সহন করার ক্ষমতা আমার আছে। আমি সবার কাছে বলছি ভাই, একজন ভারতীয় হিসাবে আমি গর্বিত। আমার প্রথম পরিচয় আমি ভারতীয়, আমার দ্বিতীয় পরিচয় আমি হিন্দু, তারপরে আমার তৃতীয় পরিচয় আমি একজন অ্যাডভোকেট। আমি অবশ্যই মানবতাবাদী বিরোধিতা করি না, আমি মানবিক। আমি মানুষের জন্য যা যা করি, অনেক আচ্ছা আচ্ছা পলিটিশিয়ান সেটা করতে পারবে না। এখানে আমার আরেকটা কথা বলার আছে, আমি এটা প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ করব, ভাই ধর্মের ভিত্তিতে আর কোনো ভাগ করবেন না। পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ আর কোনো ভাগ চায় না। আমরা দেশভাগের স্মৃতি এখনো ভুলিনি, দেশভাগ এখনো দগদগে ঘা আমাদের কাছে। এটাকে অখণ্ড ভারত থাকতে দিন, আমাদের মতো কাজ করতে দিন, সেনাবাহিনীকে সেনাবাহিনীর মতো কাজ করতে দিন, পুলিশকে পুলিশের স্বাধীনতার মতো কাজ করতে দিন। এবং যারা যারা দোষী তাদের বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন আরম্ভ হয়েছে, সিবিআই কে ইনভেস্টিগেটিং এজেন্সি হিসাবে কাজ করতে দিন। তাদের ফল কি বেরোয় দেখুন, আদালত কি রায় দেয় দেখুন, আইনের ওপর ভরসা রাখুন। হুলিগ্যানিজম করে কোনোদিন কোনো দেশের মঙ্গল হয় না। এটাকে ছাত্র আন্দোলন বলে না, ছাত্র আন্দোলন আমরাও করেছি। ছোটবেলায় আমরা কাউকে মারিনি, আমরা সাংবাদিক পেটাইনি, আমরা পুলিশ পেটাইনি। ছাত্র আন্দোলন রাস্তায় থেকে করে ওঠা ছেলে আমি। আমাদের সময় এই সংস্কৃতি ছিল না। এটা কোথাকার সংস্কৃতি? এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি না ভারতীয় সংস্কৃতি? আজকে সুভাষচন্দ্র বোসকে বলা হয়েছিল একটা সময় সে হিটলারের সঙ্গে দেখা করেছিল বলে সে বিট্রেয়ার। সেই সুভাষ বোসকে নিয়ে 47 সালে ভারত স্বাধীন হওয়ার পর থেকে 47 থেকে 50 সাল অব্দি সুভাষ 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 করে কেঁদে ভাসিয়ে দিয়েছিল জওহরলাল নেহরু এবং অন্যান্য তদানীন্তন কংগ্রেস। কেন? কারণ তিনি জানতেন আইএনএ ট্রায়ালে তাকে ওই রোগটা চড়াতে হবে, সুভাষের ইমেজ কেড়ে নিতে হবে, নিয়ে তাকে দাঁড়াতে হবে, তাহলেই তিনি প্রাইম মিনিস্টার হবেন।
আজকে মোহাম্মদ আলী জিন্নাহ ভারত ভাগ হওয়ার পর 6 মাস থেকে 1 বছর বেঁচে ছিলেন, তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন। তিনি সারা জীবন সেইভাবে ধর্মাচরণ করেননি, মোহামেডান ধর্ম যেভাবে পালন করা উচিত। সেই মানুষটাকে সৈয়দ মুজফফর আহমেদের 2 ভাইয়ের একজন সব থেকে কাছের শিষ্য লিয়াকত আলী এবং তার আরেক ব্রাদার, সেই লিয়াকত আলীর মাধ্যমে জিন্নার মধ্যে মুখ দিয়ে কথা বার করে দেওয়া হয়েছিল আমার পাকিস্তান চাই ধর্মের ভিত্তিতে। অপমানিত হয়েছিলেন জিন্নাহ। কেন? জওহরলাল নেহরু গোল টেবিল বৈঠকে যখন হস্তান্তর হওয়ার কথা চলছে, মাউন্ট ব্যাটেন উপস্থিত, মহাত্মা গান্ধী উপস্থিত, জওহরলাল নেহরু উপস্থিত, জিন্নাহ উপস্থিত, লিয়াকত উপস্থিত, যোগেন মন্ডল উপস্থিত। সেই বৈঠকে জিন্নাহকে একটা বাথরুমের সামনে একটা স্টুলে বসিয়ে রাখা হয়েছিল। এটা ভুলে যাবেন না, জিন্নাহ ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল ব্যারিস্টার ইন ইংল্যান্ড। আমি একটা কথা কোট করছি আপনাদের, কোন এক লর্ড কুইন্স কাউন্সিল ছিলেন জিন্নাহ, কোন এক লর্ড তাকে একবার আর্গুমেন্টের সময় বলেছিল, ইউ দ্য ব্লাডি ইন্ডিয়ান্স। জিন্নাহ's answer was there, yes, we are bloody Indians, that is why you swines are ruling upon me. This was Muhammad Ali Jinnah. তাকে কালিমা লিপ্ত করেছে জওহরলাল। আর সেখানে আমি চিরকাল যাকে মৌনী বাবা বলি, আজও বলি, গর্বের সাথে বলি, আমি তাকে ব্যক্তিগতভাবে জাতির জনক মনে করি না, আমি তাকে মহাত্মা মনে করি না। সেই মহাত্মা গান্ধী মৌনী বাবা হয়ে বসেছিলেন। তার প্রথম লড়াই ছিল সুভাষকে তাড়ানো, তারপরে দেখলো সুভাষকে তাড়িয়ে অরবিন্দ চলে এসছে, তারপর অরবিন্দকে তাড়ানো, তারপর দেখলো এই তো সামলানো যাচ্ছে না, বাংলার ঘরে ঘরে অরবিন্দ সুভাষ জন্মাচ্ছে, আবার শ্যামাপ্রসাদ উঠে এসছে, আশুতোষের ছেলে, বেঙ্গল টাইগারের ছেলে। তখন শ্যামাপ্রসাদকে আটকাতে হবে তাকে, কারণ শ্যামাপ্রসাদ, জিন্নাহ, নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, এদের মধ্যে যে কেউ একজন উপস্থিত থাকলে প্রধানমন্ত্রী হতে পারে না জওহরলাল নেহরু, তার সেই ক্যাপাবিলিটি ছিল না। আজকে যে কংগ্রেস বলে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস, মিথ্যে কথা বলে। জাতীয় কংগ্রেস ভেঙেছে প্রথম লোকমান্য তিলকের সময়, তারপর 5 বার কংগ্রেস ভেঙেছে। আজকে যে কংগ্রেস আই তারা লিখে সেটা হিন্দিতে কংগ্রেস, নট ভারতীয় জাতীয় কংগ্রেস। আজকের কংগ্রেস কোনো অবস্থাতেই ডক্টর লেনি হিউমের কংগ্রেস নয়, ডক্টর ডব্লিউ.সি. ব্যানার্জির কংগ্রেস নয়, অ্যানি বেসান্তের কংগ্রেস নয়। আজকের কংগ্রেস ইন্দিরার তৈরি কংগ্রেস। ওটা একটা পরিবার পার্টি, পারিবারিক পার্টি, ওটা কোনো জাতীয়তাবাদী পার্টি নয়, ওটা গান্ধী নেহরু যৌথ পরিবারের পার্টি। আমরা তাদের কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করি না। আর এই মুহূর্তে তাদের ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতাকে পাপ্পু জানেই না ভারতের ইতিহাস জানে। রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হতো যে নেহরু লিয়াকত প্যাক্ট কি, রাহুল একটা স্পিচ দিক এর উপর দেখবো। রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হতো অ্যাকচুয়াল সেকুলারিজমের মানে কি, রাহুল গান্ধী একটা স্পিচ দিক, আমরা শুনবো। রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হতো যে সময় কংগ্রেস গভর্নমেন্ট ক্ষমতায়, সেই সময় যখন প্রশ্ন লিক করেছিল, সেই সময় এডুকেশন মিনিস্টার বলেছিলেন আমি রিজাইন করব না। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির ক্ষমতা আছে, ধর্মেন্দ্র প্রধান রিজাইন করেছেন। আজকে ইনভেস্টিগেশন হয়েছে, সেই সময় কেন ইনভেস্টিগেশন শুরু হয়নি? রাহুল গান্ধী একটা প্রশ্নের উত্তর দিক, কংগ্রেসের একজন নেতা এই প্রশ্নের উত্তর দিক, তাদের কাছে কোনো উত্তর নেই। তারা শুধু উত্তক্ত করছে, তারা দেশটাকে আবার বিভাজন করার চেষ্টা করছে, নকশালরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে, কারণ আজকে তারা শেষ হয়ে এসছে। আজকে একটা নকশালপন্থী নেতা ওয়াংচুকের সাথে বসে আছে, ওয়াংচুক সেপারেট ল্যান্ড চাইছে, সেপারেট স্টেট চাইছে দাদাকে। কেন? ইউনিয়ন টেরিটরি হলে আমার আর্মি কন্ট্রোল থাকবে, আমি আমার প্রতিবেশী কান্ট্রি যেটা আমার এনিমি কান্ট্রি চায়নার ওপর আমার নজর থাকবে। একটা স্টেট হলে আমি সেটা নজর রাখতে পারবো না। কোনো অবস্থাতে ইউনিয়ন টেরিটরি ঘোষণা করা হবে না, এটা আমাদের দাবি। আর আর্টিকেল 370 ফিরিয়ে আনার কোনো কথা নেই। আজকে যারা জেহাদ করে চেঁচাচ্ছেন তারা ভুলে যাবেন না আমরা সহনশীল, কিন্তু আমরা কাপুরুষ নই। আমার মাকে আক্রমণ করলে আমি তাকে ছেড়ে দেবো না। আমি আপনার ধর্মকে শ্রদ্ধা করি, তার মানে এই নয় আপনি আমার ধর্মের ওপর অত্যাচার করবেন, আমার দেশের ওপর অত্যাচার করবেন, আমরা মুখ বন্ধ করে বসে থাকবো। আমরা বসে থাকবো না। আমরা যেমন কলম তুলতে জানি, আমরা প্রয়োজনে কিন্তু অ্যাকশনও করতে জানি। ওই যে বললাম, আমি কিন্তু ছাত্র রাজনীতি করে ওঠা ছেলে, যুব রাজনীতি করে ওঠা ছেলে, অ্যাকশন করতে আজও ভুলে যাইনি। আমার কথা যদি কারো খারাপ লাগে, কারো ক্ষমতা থাকলে আমার এগেনস্টে অ্যাকশন নিয়ে দেখাবেন, এই ওপেন চ্যালেঞ্জটা দিয়ে রাখলাম। নমস্কার, এর বেশি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ।